This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। দারেভেট কাণ্ডে স্বরাষ্ট্র দপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার দায় রুল ইস্যু। 10 মাস পরেও এনআইএ তদন্তের নির্দেশ কার্যকর না হওয়ায় তিরস্কার। আর কি জানা যাচ্ছে এই মুহূর্তে? শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, আর কি বলল আদালত? দেখো মঞ্জিরা, 2018 সালে দাড়িভিটে স্কুলে এই ঘটনাটা ঘটে এবং তারপর দীর্ঘ শুনানির পরে 2023 সালে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার অর্থ হলো সিআইডির হাতে যতদিন তদন্তভার ছিল যাবতীয় যে তথ্য, যাবতীয় ডকুমেন্টস সমস্ত কিছু এনআইএর হাতে তুলে দিতে হবে। এরপরে এনআইএর পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয় যে কোনো তথ্যই সিআইডি দিচ্ছে না, কোনো রকম সহযোগিতা এক্ষেত্রে করছে না, সেক্ষেত্রে তদন্ত কিভাবে এগোবে। এর আগেও কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে আদালতের নির্দেশ অমান্য করা যাবে না, যাবতীয় ডকুমেন্টস দিতে হবে। কিন্তু তারপরেও 1 বছর কেটে গেছে, 2023-এর পরে 2024 এবং তারপর এখনও পর্যন্ত যেহেতু কোনো ডকুমেন্টসই দেওয়া হয়নি, তাই তদন্ত থমকে আছে। আর কেন দেওয়া হয়নি এতেই ক্ষুব্ধ আদালত। স্বরাষ্ট্র সচিব, সিআইডির পক্ষ থেকে এডিজি সিআইডি এবং মুখ্য সচিব 3 জনের বিরুদ্ধেই আদালত অবমাননার রুল জারি হয়েছে। সাধারণভাবে দেখা যায় যে যদি আদালত অবমাননার রুল জারি হয় তাহলে যে ব্যক্তির উপরে রুল জারি হয় তাকে এসে উত্তর দিতে হয় যে কেন এই নির্দেশ মানা হয়নি। তাতে যদি সন্তুষ্ট হয় আদালত তাহলে একরকম, না যদি সন্তুষ্ট হয় তাহলে যে কোনো ধরনের নির্দেশ দিতে পারে, কড়া নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট। কোনোভাবেই যাতে এই তদন্ত থমকে না যায় বা এটাকে অবহেলা না করা যায় সেই বার্তা দিতেই এই ধরনের রুল জারি করা হয়েছে বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ। মঞ্জিরা। শ্রাবন্তী, তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে মামলাকারীর আইনজীবী পার্থ ঘোষ কি বলছেন শোনাবো। কলকাতা হাইকোর্ট সব কিছু পর্যবেক্ষণ করে দেখলো যে কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারটা কমপ্লাই হয়নি। তার জন্যে পুরো ব্যাপারটাকে রেকর্ড করে এনআইএকে যা ওনাদের যা ডকুমেন্টারি যা চাওয়া আছে সেটা আমাকে দিয়েছে, সেটা আমি তাদেরকে দেবো এবং সেই বেসিসে এনআইএকে কাজ করতে বলেছে অ্যাজ পার দি অর্ডার অফ দি হাইকোর্ট। আর তার সাথে আপনার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং এডিজি সিআইডি, যিনি সিআইডির হেড, এই 3 জনের এগেনস্টে রুল ইস্যু করেছে এবং সেটা আপনার নেক্সট ডেট হচ্ছে 5 এপ্রিল। আজব ছবি, এসি বাসে গরু পাচার। পূর্ব বর্ধমানের মেমারিতে চাঞ্চল্য। জিটি রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎই বাসের পিছন থেকে একটি গরু রাস্তায় পড়ে যায়। মেমারির চকদিঘি মোড়ে বাসটিকে আটকায় স্থানীয়রা। তারপরেই এই ছবি সবার সামনে। গরুগুলিকে আসানসোল থেকে পান্ডুয়া নিয়ে যাওয়া হচ্ছিল দাবি চালকের। তাহলে কি নতুন করে ফের সক্রিয় গরু পাচার চক্র? মনতোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মনতোষ, আমরা তো জানি এ নিয়ে প্রচুর তদন্ত চলছে, তারপরেও এই পাচার চক্র, কি বলছে পুলিশ? একদমই তাই। দেখো মঞ্জিরা, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, কেননা যেটা দেখা যাচ্ছে যে ট্যুরিস্ট বাসে করে গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিলো, সেই ট্যুরিস্ট বাসের ভিতরে কোনো সিট ছিল না। অর্থাৎ সিটগুলোকে তুলে দিয়ে শুধুমাত্র কীভাবে গরু নিয়ে যাওয়া হবে সেটাই কিন্তু লক্ষ্য ছিল যারা বাসে করে গরু নিয়ে যান তাদের। এবং সেই ছবি ধরা পড়েছে যে একটি বাসের ভিতরে 22টি গরু ছিল এবং একটি গরু ঠিক মেমারি চকদিঘি মোড়ের ওখানে পড়ে যায় এবং তারপরেই স্থানীয় যারা জনতা রয়েছে তারা বাসটিকে আটকায় এবং তখনই বিষয়টি সামনে আসে। এবং যেটা ড্রাইভার এবং খালাসি দুজনের যে বয়ান, সেই বয়ানে কিন্তু অসঙ্গতি ছিল। ড্রাইভার বলছে গরুগুলিকে আসানসোল থেকে নিয়ে যাওয়া ছিল পান্ডুয়া, কিন্তু যিনি খালাসি ছিলেন তিনি বলছেন যে এই গরুগুলিকে বিহার থেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ বয়ানের মধ্যে কিন্তু একটা অসঙ্গতি ছিল। এবং যেটা বড় প্রশ্ন সব থেকে, যে এত কিছু জানার পরেও পুলিশ কিভাবে সেই বাসটিকে আটক না করে ছেড়ে দিল? কেন এইভাবে কিন্তু গরু নিয়ে যাওয়া যায় না। বাস বা লরিতে করে এইভাবে গরু নিয়ে যাওয়া সম্পূর্ণ কিন্তু বেআইনি এবং নিষিদ্ধ। চক্র, নতুন পাচারের কোনো রুট অবশ্যই নজর থাকবে আমাদের। মনতোষ, আপাতত তোমাকে ধন্যবাদ। ওই বাসের চালক তিনি কি বলছেন শুনুন। बिहार से हाँ, वही बिहार आसनसोल लगे ही बॉर्डर है ना। 22 यहाँ पे क्यों लेके आया? पब्लिक लेके आया, वो तो बाद में आया पुलिस। वो फोन पर कांटेक्ट करेगा, प्रचार क्या करेगा? हम लोग प्रचार करे वाला है। অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে ফিরতে হলো প্রশাসনকে। বসিরহাটের ঘোড়ারাস গ্রামে উত্তেজনা। রাস্তার পাশে অবৈধভাবে একটি মোটর ট্রেনিং স্কুল তৈরি হয়েছিল বলে অভিযোগ। অবৈধ নির্মাণের অভিযোগে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়।
আদালতের নির্দেশে শুক্রবার অবৈধ নির্মাণ ভাঙতে এলে প্রশাসনের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। অর্ণব ব্রহ্ম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অর্ণব, কি কারণে এই বিক্ষোভ, কি এদের বক্তব্য? দেখো মঞ্জিরা, একেবারেই প্রথমে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে বসিরহাট ঘোড়ারস ঘোনা, এই জায়গাটায় কিন্তু যে তৃণমূলের মেম্বার আছে অর্থাৎ বাপি মোল্লা, তার বিরুদ্ধেই অভিযোগ যে বেশ কয়েকদিন আগে কিন্তু তারা কোর্টের দ্বারস্থ হয়েছিল গ্রামবাসীরা। সেখানে বলেছিল যে এই যে বাপি মোল্লা, তিনি কিন্তু অবৈধভাবে খালের একটা অংশ বুঝিয়ে অবৈধভাবে কনস্ট্রাকশন করেছে এবং এর পাশাপাশি তিনি কিন্তু মোটর ট্রেনিং একটা স্কুল সেখানে কিন্তু খুলেছে। সেই জায়গার ভিত্তিতে তারা কোর্টের দ্বারস্থ হয়। সেখান থেকে প্রশাসনের লোকেরা আজকে জেসিবি নিয়ে কিন্তু ওই এলাকায় অবৈধ নির্মাণ ভাঙতে যায়। সেখানে কিন্তু হাতে প্লাকার্ড নিয়ে তৃণমূলের একাধিক কর্মী সমর্থক এবং বিশেষত মহিলা, তারা কিন্তু আজকে সেই প্রশাসনিক আধিকারিকদের সামনে কিন্তু বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভের জেরে তারা পিছু হটতে বাধ্য হয়। অর্থাৎ তুমি জানো, সন্দেশখালী ঘটনা এই মুহূর্তে চলছে, এখানেও কিন্তু সেই একই পরিমাণে অবৈধ নির্মাণ এবং সেখানেও কিন্তু সেই তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু রাস্তায় বসে পড়ে এবং অকথ্যভাবে তাদেরকে আক্রমণ চালায়, গালিগালাজ দিয়ে, এমনই কিন্তু অভিযোগ উঠে আসে। যদিও বাপি মোল্লা তৃণমূল কংগ্রেসের যিনি মেম্বার ওখানে, তার কিন্তু অভিযোগ যে আমার প্রতি কিন্তু বিজেপির একটা নজর আছে, বিজেপি কিন্তু রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে কিন্তু হ্যাকেল করার জন্য এই ধরনের মিথ্যাচার করা হয়েছে। কারণ এটা আমার খাস জমি, এখানে আমি নিজস্ব জমি দিনের পর দিন টাকা দিয়ে কিনেছি, তার পরবর্তীতে আমি কনস্ট্রাকশন করেছি। এই ধরনের ঘটনায় কিন্তু রীতিমতো ঘোড়া অঞ্চলে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। ধন্যবাদ। ব্যক্তিগত প্রপার্টির উপরে শুধু একটা সমস্যার জন্য ওরা হাইকোর্ট করে সেখান থেকে আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছি। মহামান্য আদালত যদি আমাদের সিদ্ধান্ত নেয় যে ভাঙার জন্য, আমি স্বেচ্ছায় নিজেই ভেঙে নেব। এর জন্য সরকারি কোনো আধিকারিককে আমাদের এখানে আসতে হবে না। আমরা সুপ্রিম কোর্টের উপরে, মমতা আদালতের উপরে বিচারাধীন ছেড়েছি। আমাদের গ্রামের যে সৎ ব্যক্তি, তার ঘর বিজেপির নেতৃত্বে ভাঙা হচ্ছে, তার জন্য আমরা সবাই পথে দাঁড়িয়েছি যাতে ঘরটা না ভাঙা হয়। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, 16ই মার্চ আগামীকাল লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। কাল ঠিক দুপুর 3টের সময় 2024-এর দেশের লোকসভা নির্বাচন এবং যেসব রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। 6 থেকে 7 দফায় ভোট হতে পারে এবারে। 18 থেকে 20 এপ্রিলের মধ্যে হতে পারে প্রথম দফার নির্বাচন, এমনটাই সূত্রের খবর। শাসক এবং বিরোধী পক্ষ দুপক্ষেরই বক্তব্য শোনাবো। শশী পাজা এবং শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। যখন ইলেকশন কমিশন পুরো বেঞ্চ এসেছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব যারা করেছিলেন তারা 2-3টি দাবি রেখে এসছেন যে বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়, আর আরেকটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সগুলো, তাদের মাধ্যমে যেন আমরা না দেখি যে ভোটারদের ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে কিংবা তাদেরকে প্রভাবিত করা হচ্ছে, সেগুলো কিন্তু চলতে পারে না। এইটা আমরা কিন্তু এই প্রত্যাশা রাখলাম। বিহার, উত্তরপ্রদেশের থেকে বেশি দফায় ভোট হচ্ছে, কারণ আমাদের ভোট সংস্কৃতি। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রায় অর্ধশত মানুষ খুন, ব্যালট পেপার মানুষ খেয়ে নিচ্ছে, ব্যালট বাক্স নদীতে, ব্যালট বাক্স নর্দমায়, এবং তারপরে ভিডিওদের দিয়ে ভোট লুট। এই যে ভীত সন্ত্রস্ত করে একটা নির্বাচনী সংস্কৃতি তৈরি হয়েছে, এর উপর দৃষ্টি রেখেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এতে খুশি হবেন, কিন্তু সার্বিকভাবে আমরা যদি চিন্তা করি, এটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। কারণ এখনো পর্যন্ত আমরা আমাদের মতো করে নিজেদের একটা ভোট সংস্কৃতি তৈরি করতে পারলাম না। কিভাবে জখম হলেন মুখ্যমন্ত্রী, এই নিয়ে কিন্তু ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। এসএসকেএম এর ডিরেক্টরের দুরকম বক্তব্যে তার বিভ্রান্তি ছড়াচ্ছে। পুশ ফ্রম বিহাইন্ড গতকাল মেডিকেল বুলেটিনে জানান এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। ধাক্কা রহস্য নিয়ে কানাঘুষো শুরু হতেই নতুন ব্যাখ্যা দেন তিনি। পিছন থেকে ধাক্কার অনুভূতি, ব্যাখ্যা এসএসকেএম ডিরেক্টরের। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. Had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. 3 stitches has been applied on forehead and 1 on nose.
She will again be assessed tomorrow, and subsequent treatment will be decided accordingly. No, that is not an issue. We have clarified yesterday clearly that this is a sensation of push from behind, which happens when a person. It actually doesn't happen. That I cannot say, because this is a sensation of pushing from behind. That's it. So, but what that doesn't mean? Does it happen initially? See, our job is to treat. So we have treated. We have tried our best. Your statement, there has been a maybe an interpretation which has been misinterpreted. But we have clarified yesterday clearly. Was it a mistake from your side? I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. Thank you. মুখ্যমন্ত্রী কিভাবে জখম তাই নিয়েই কিন্তু ধোঁয়াশা বাড়ছে। এই ধোঁয়াশার মধ্যেই কি বলছেন ডক্টর অমিত হালদার, তার বক্তব্য শোনাবো। এরকম এক্স্যাক্ট কোনো শব্দবন্ধ নেই। যেটা হয় হচ্ছে যে বয়স্ক মানুষ পড়ে যেতে পারার অনেক কারণ আছে, নিউরোলজিক্যাল কারণ আছে, অর্থোপেডিক কারণ হতে পারে, ছিটকে পড়ার মতো হয়। এখন সেটাকেই হয়তো ভাষায় ওরকম পরিবর্তন হতে পারে। সিনকোপ তো হয়, সিনকোপ খুব ইম্পর্টেন্ট, কার্ডিওলজিক্যাল কারণে হতে পারে, নিউরোলজিক্যাল কারণে হতে পারে। সেটা হয় যখন ব্রেনে কম রক্ত যাচ্ছে, তখন আমরা চোখে ঝাপসা দেখি, মাথা ঘোরে, টলমল করে, পড়ে যাই। সেইটাতে অজ্ঞান হয়ে যাওয়া বা পড়ে যাওয়া হতে পারে, চোট লাগতে পারে, কিন্তু পেছন থেকে ঠেলছে এই কথাটা হয়তো ঠিক নয়।